আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল 8টায় ঘুম ভেঙেছে, দেখছি খুব সুন্দর ওয়েদার, একদম নীল আকাশ, ঝলমলে রোদ, মৃদুমন্দ বাতাস। দুধ চা ছাড়া মানে যত নাস্তাই করি সবই অসম্পূর্ণ থেকে যায়। তো আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, পানি ফুটছিল। তো এই ফুটন্ত পানিতে দুজনের জন্য চা করব। তো 2 চা চামচ পরিমাণে চায়ের পাতা দিয়ে দিলাম। আর এই দেখেন এখানে আমার হাতে রয়েছে গুঁড়ো দুধ আর চিনির একটা মিশ্রণ। এখানে সামান্য একটু পানি দিয়ে গুঁড়া দুধ আর চিনিকে মিক্স করে নিয়েছি, যাতে ডিরেক্ট যে গুঁড়া দুধটা থাকে সেটা গরম চায়ের মধ্যে দিলে, লিকারের মধ্যে দিলে কেমন যেন একটু সাদা সাদা হয়ে থাকে, ফেটে থাকে। তো এই জন্যই এই পদ্ধতিটা, এটা অবশ্য আমার আম্মুর ট্রিক্স, আম্মুর কাছ থেকে শিখেছি। আর এভাবে করে দেখবেন, এভাবে করলে চায়ের টেস্টটা অন্যরকম ভালো আসে, আর কালারটাও অনেক ভালো আসে। তো এই চিনিটাকে একটুখানি গুলে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে বাকি যে লিকারটা চুলায় আছে এটার সাথে মিক্স করে কিছুক্ষণ জাল করলেই চা রেডি হয়ে যাবে। তো ভালো একটা চা দিয়ে সকাল শুরু করলে মাইন্ডটাও অনেক উৎফুল্ল থাকে, রিফ্রেশ লাগে। সারাদিন তো অনেক ধকল যায়, দৌড়ঝাঁপ, এটা ওইটা সেটা, কম তো আর না। মানুষের জীবন তো এমনিতে চলে না, খুব একটার পর একটা কাজ, একটার পর একটা দায়িত্ব। কি ভাবছেন? কথা সকালে কি বলতে শুধু বলতে আমার চা চা রেডি। বানিয়ে এখানে খেয়ে আমি এখন খান তো? ব্রেকফাস্ট চা নিয়ে কিন্তু না। বসেছি, ঢাকার চা ঐতিহ্যবাহী বানিয়েছি, মিষ্টি চা তো বাকরখানি। আর দুধ দেওয়ার চা সঙ্গে আর সঙ্গে হয়ে পানি যায়নি, বা সকালে পানি ভিডিওতে খেয়ে যতটুকু দিনটা শুরু দেখিয়েছি করি। ততটুকুই ছিল না। এর মাঝে চাকে ইলেকট্রিক চুলায় বসিয়ে আমি গ্যাসে চলে গিয়েছিলাম একটা ছোটোখাটো একটা সিম্পল একটা কারি করার জন্য। তো মাথায় আসলো যে কি করা যায়, খুব তাড়াতাড়ি 9টার মধ্যে আমাকে সব কিছু রেডি করতে হবে, কারণ ও অফিসে যাবে। তো ওকে লাঞ্চের ব্যবস্থা করে দিতে হবে। ভাতটা আমার রেডি ছিল, তো এখানে ভাবলাম যে একটুখানি এগ কারি করে ফেলি, ইজি হবে আর খেতেও সুস্বাদু এবং শক্তিও পাবে। ইউজুয়ালি আমি বিকেলে রান্না করি, বা রাতে সন্ধ্যার পরে, যাতে পরদিন লাঞ্চের জন্য সকালে বেশি রাশ না করতে হয়। জাস্ট ভাতটা রেডি করে তরকারিগুলো গরম করে ফ্রিজে রেখে দিই আগের দিন রাত্রে। তো তরকারিটা সকালে একটু গরম করে তো বক্সে ভরে লাঞ্চের জন্য দিয়ে দিই, তাহলে আমার জন্য রাশ কম হয় আর খুব ইজিলি কাজগুলো হয়ে যায়। ভাবলাম যে আজকে যেহেতু রেডি নাই সামহাউ, তো কিছু তো একটা বিকল্প ব্যবস্থা করতেই হবে সিম্পলের মধ্যে। যদিও ডাল ছিল, কিন্তু শুধু ডাল দিয়ে কি আর খাওয়া যায়? তো এই জন্য এই পদ্ধতি, এই বুদ্ধি নিলাম মাথায়। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। গরম করে এখানে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। এটা আমি মূলত বানাবো কি বলে এটাকে, ডিমের যে একটা শাকশুকা টাইপের একটা যে কারি আছে, এটা আমরা অনেক আগে থেকে খেয়ে থাকি। এখন দেখছি ইউটিউব বা টিকটকে দেখছি খুবই ভাইরাল হচ্ছে যে শাকশুকা বলে। তবে এটা কিন্তু আমাদের মায়েরা বা খালারা যারাই বলেন, তারা কিন্তু অনেক আগে থেকেই এই রেসিপিটা ট্রাই করে, ডিম মশলা বা এই জাতীয় কিছু একটা বলে। তো এখানে আমার পেঁয়াজটা আস্তে আস্তে তো আমি একটুখানি এটাকে নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে একটু আবার মিক্স করে নিলাম, মিক্স করে ওয়েট করছি আমি। আপনারা ক্যামেরায় হয়তো দেখছেন যে এখানে চামচ, আমি হয়তো দাঁড়িয়ে আছি, বাট অ্যাকচুয়ালি তা না। আমি পাশে খাবার রেডি করছিলাম, বক্সে ভাত রেডি করছিলাম মেনলি। তা এক ফাঁকে এখানে এসে দেখলাম যে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। অল্প সামান্য একটু 1 চিমটি মতো আদা রসুন বাটা এখানে অ্যাড করে একটু নেড়ে নিলাম। তো মোটামুটি পেঁয়াজটা কালার চলে আসছে এখন। তো এখন আমি কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে টমেটো, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। ওপাশে কিন্তু আমার চুলায় চা বসানো আছে, চা রেডি হচ্ছে ওই পাশে। আর এখানে আমার হাত চলছে গ্যাসে। কি করব, এভাবেই আর কি। জীবনটা এরকমই, জীবন এভাবেই থেমে থাকে না, জীবন চলমান।
চলেই যায়। তো যাই হোক, আমার টমেটোটা অলমোস্ট মানে নরম হওয়ার পথে, নরম হতে শুরু করেছে। তো ওয়েট করব কতক্ষণে নরম হয়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমি ওপাশে আরও কিছু আনুষঙ্গিক কাজ করছিলাম। আর এরপরে হচ্ছে মশলা নিয়ে আসলাম। এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য একটু জিরার গুঁড়া মিক্স করা আছে একটা মশলা স্পেশাল। তো এই মশলাটা আমি প্রায় হচ্ছে হবে কি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে মানে হচ্ছে মিক্স করে নিলাম। মিক্স করে পরে হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। আর হচ্ছে কাঁচা যে স্মেলটা রয়েছে আদা রসুন বাটা আর হচ্ছে এই মশলাটার, সেটা যাতে চলে যায় এই জন্য হচ্ছে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এবং পরবর্তীতে আমি এটাকে ঢেকে দিব যাতে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হতে হতে আমি ওপাশে চাটা একটু চেক করে আসবো। তারপরে হচ্ছে ওকে নাস্তা রেডি করে দিব, নাস্তা খাবে, তারপরে হচ্ছে রেডি হবে। সব কিছু মিলে একটা মানে একবার এপাশ একবার ওপাশ, খুব একটা দৌড়ঝাঁপের মধ্যে আর কি সময়টা চলে যায়। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, অলমোস্ট একটু বেশি কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটি পার্ট স্কিপ করে গিয়েছি, ওটা হয়তো আমার ডবল ক্লিক লেগে গিয়েছিল রেকর্ডের সময়, খুব রাশ করছিলাম তো এই কারণে হয়তো। সেটা হচ্ছে আমি যে 2টা ডিম এখানে ভেঙে দিয়েছি সেই পার্টটাকে আমি ক্যাপচার করতে পারিনি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। জাস্ট এখানে কিছুই না, 2 পিস ডিম হচ্ছে জাস্ট ভেঙে দিয়ে দেওয়া, এইটুকুই। তো ডিমের উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি 3-4টা কাঁচামরিচ। আর আমার মশলাটা দেখতে পাচ্ছিলেন একটু বেশি শুকিয়ে আসছিলো যেহেতু রাশ করছিলাম খুব। তো আমি এই জন্য অল্প সামান্য, খুবই সামান্য, মানে 1 টেবিল চামচ হবে এই পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে মশলাটা লেগে না যায় আর তরকারির স্বাদটা যাতে হচ্ছে নষ্ট না হয়ে যায়। তো ডিমটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি উল্টে দিব, তো এই পার্টটাও স্কিপ হয়ে গিয়েছে, আই এম সো সরি। তো আমি ডিমটাকে একটু উল্টে দিয়েছি, যদি অরিজিনাল রেসিপিতে ডিমটা উল্টায় না, তবে আমি উল্টে দিই কারণ আমার এভাবেই ভালো লাগে। পরবর্তীতে একদম লাস্টে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অ্যাড করে। তো এই তো আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে টিফিন বক্সে ভাতের সঙ্গে একটা এগ হচ্ছে উঠিয়ে দিয়ে দিলাম। জাস্ট মানে লাঞ্চ, অলমোস্ট হাফ লাঞ্চ হয়ে যাবে এটা দিয়ে, আর ডাল ছিলই। আর বাকি যে একটা এগ রয়েছে এটা দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো সকালের কাজ শেষ, এখন হচ্ছে দুপুরবেলা। এই দুপুরে আমি গরম ভাত আর হচ্ছে ডিমের কারিটা নিয়ে বসেছি, এখন এনজয় করব। এখন বিকেল 4:30 নাগাদ। তো আমি আলু বেগুন কেটে ধুয়ে ছড়িয়ে নিয়েছি, মাছ দিয়ে আলু বেগুনের দিয়ে টমেটো দিয়ে কারি করব ঝোল করে। তো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 3 পিস, আর ম্যারিনেট করার জন্য একটু হালকা একটু লবণ। আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, আমার আম্মু হচ্ছে এখানে ধনিয়া, হলুদ আর মরিচ একসঙ্গে পরিমাণ মতো মিক্স করে এই মশলাটা ভাঙিয়ে দেয়। তো এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো কিছু সময়। আর প্রচুর গরম, আর আমার বাসাটা পশ্চিম সাইডে হওয়াতে অনেক রোদের তাপ। তো হচ্ছে ফ্রিজে একটা আইসক্রিম ছিল, তো সেটা খাচ্ছি গরমটা যাতে একটু কম ফিল হয়। এখন রান্না করব রাতের জন্য মেইনলি, সকালেরটা দুপুরেরটা তো আমার হয়ে গিয়েছে, তো রাতের জন্য করতে হবে। ইভেন সকালে টিফিন দেওয়ার জন্য, লাঞ্চ দেওয়ার জন্য আর কি হচ্ছে লাগবে। তো এখানে ম্যারিনেট করা মাছগুলা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। ভেজে সবসময় রান্না করি। মাছ এমনিতে আমার খুব একটা পছন্দ না, মানে বড় মাছ বিশেষ করে, ছোট মাছ হলে চলে, বড় মাছ একদমই ভালো লাগে না। মানে বিপদে পড়ে একদম খুব মনে সাহস জুগিয়ে রান্না করতে বসেছি মাছ। তো 3 পিসই রান্না করছি, 2 জন মানুষ। তো এই তো বুঝতেই পারছেন। তো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো, আমি আলাদা করে তুলে রাখছি। আর এই হাঁড়িতেই হচ্ছে আমি মাছের কারিটা করব মূলত, কারণ এটাতে মাছের ফ্লেভারটা, মানে ভাজার যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটাও রয়েছে খুব সুন্দরভাবে। তা আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি, কাটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো মরিচ, টমেটো যা যা লাগবে রান্নার আনুষঙ্গিক সব কিছু হাতের কাছে নিয়ে রেখেছি।
তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে হচ্ছে আরও বাকি যে মশলাগুলো আছে সেগুলা হচ্ছে দিব। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই চুলাটা মানে হচ্ছে ভালো, ঠিক আছে, বাট মানে তাপটা হয় কি, আমরা তো আগুনের মানে গ্যাসে রান্না করা অবস্থা, তো আগুনটা হয় কি চারদিকে একটুখানি ছড়িয়ে যায়, চারদিকে সমানভাবে তাপটা লাগে। তো এখানে হচ্ছে আপনার যে চুলার যে কয়েলটা ভেতরের, তো ওই কয়েলটা যে বরাবর ঠিক মাছ বরাবর থাকে, তো ডিপেন্ড করে টেম্পারেচার কতটুকু। তো মাছ বরাবর আমি এখন একদম একটা কয়েল জ্বালিয়েছি, 2টা কয়েল জ্বালাইনি। তো সেই ক্ষেত্রে হয়েছে কি আপনার মাঝখান দিয়ে বেশি আর কি লেগে যাচ্ছিলো। এটা সবসময়ই হয়, একটু সাবধানে আর কি রান্না করতে হয়। এই তো পেঁয়াজটা মোটামুটি আর কি কালার চলে এসেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু রাশ করছিলাম, তো মনে হচ্ছে যে পেঁয়াজের কালার বেশি চলে আসছে, এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। যদি এটা সচরাচর আমি করি না, তবে কালারটা যাতে ঠিক থাকে এই জন্য হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে মশলা দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম, যাতে হচ্ছে ভালো করে সব দিকে সমানভাবে আর কি মশলাটা আর কি মাখানো মিশে যায় আর কি। তারপরে এখন হচ্ছে দিয়ে দিব আদা রসুন বাটা। একসঙ্গে পেস্ট করে রাখি আমরা এভাবে, যে আদা আর রসুন পরিমাণ মতো। যেসব তরকারিগুলো দেখা যায় যে যেগুলো তরকারি রান্না করি এগুলোতে আদা এবং রসুন দুইটাই প্রয়োজন হয়, তো তখন আমরা এটা জাস্ট ফ্রিজ থেকে বের করে দিয়ে দিই। তো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জানি এটা অনেকে পরে দেয় বা পরে দিলেও হয়, কিন্তু আমি আজকে দিয়ে দিচ্ছি গ্রেভিটা যাতে ভালো হয়। আর এই যে আপনারা ইয়েলো বা অরেঞ্জ টাইপের একটা টমেটো দেখছেন, এটা হচ্ছে আমার এবছরের টমেটো গাছে মানে বারান্দায় যে টমেটো গাছ আছে আমার টবে, তো হচ্ছে ওইটার সর্বশেষ টমেটো। তো এটা আর পাকছিল না, ভাবলাম যে এটা নষ্ট করব কেন, মায়া লাগছিল খুব, তো এটাকে ইউজ করে ফেললাম। টমেটোগুলো খুবই ভালো ছিল মাশাআল্লাহ। আমরা এই গাছটা থেকে অনেকগুলো টমেটো খেয়েছি, মানে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি খেয়েছি। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষানো মোটামুটি শেষ। এখন আমি হচ্ছে আলু আর বেগুন যেটা কেটে ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আমি যে মশলাটা ছিল সেটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কারণ হচ্ছে মিক্স যদি না হয় ভালোভাবে, তাহলে আপনার কেমন যেন লাগে, টেস্টটা একটু কেমন যেন লাগে, মিক্স না করলে হয় না আর কি। এছাড়া নিচে যদি পেঁয়াজগুলো মশলাগুলো যদি নিচে থেকে যায়, ভালোভাবে মিক্স না হয়, সবজির গায়ে না লাগে, সেক্ষেত্রে হচ্ছে লেগে যাবে। বিশেষ করে হচ্ছে এই চুলাটা, ইলেকট্রিক চুলাতে রান্না করতে গেলে এই জিনিসটা একটু বেশি খেয়াল রাখতে হবে। আর খুব অল্প আছে হচ্ছে আপনার ইসে করতে হবে, একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। আমি ঢেকে দেবো এখন, ঢেকে 2-1 মিনিট পর হচ্ছে খুলে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এই তো ঢেকে দিয়েছি আমি, তো হচ্ছে 2 মিনিট পরে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এভাবেই 2-3 বার এই প্রক্রিয়াটা করলে দেখবেন যে হচ্ছে আলু বেগুনটা একবারে নরম হয়ে আসবে। তো বুঝতে পারবেন যে তখনই হচ্ছে আপনার কষানোটা হয়ে গিয়েছে। তো আমি আবার দ্বিতীয়বারের মতো ঢেকে দিলাম, ঢেকে আবার নেড়ে দিচ্ছি। দেখছেন মাঝখান দিয়ে লেগে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, মানে একদম লেগে যাচ্ছে। আমি খুব সতর্কতার সাথে সময় নিয়ে বিষয়টা মানে বসে থেকে গরমের মধ্যে হচ্ছে এই তরকারিটা মানে একটু পরপর নেড়ে দিচ্ছি, যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। কারণ একটা জিনিসের পোড়া স্মেল চলে আসলে তখন ওইটার স্বাদটা যতই ভালো হোক না কেন, মানে মনের মতো হয় না, কেমন জানি লাগে। তো এটা হচ্ছে একদম লাস্ট, যে দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো আলুগুলো একদম নাজুক হয়ে গিয়েছে, তো নিচে একটু লেগে যাচ্ছিলো। আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কি, এটা ফাইনাল ঝোল হবে এটাই। তো ঝোল দেওয়ার পরে, পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এইভাবে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। বলক চলে আসছে, তো এখন আমি মাছ যে ভেজে রেখেছিলাম এই মাছের পিসগুলোকে পর্যায়ক্রমে সুন্দরভাবে আস্তে আস্তে দিয়ে দেব। বেশি তাড়াহুড়া করে দিতে গেলে আবার দেখা যাবে ঝোল ছিটে আসছে। আগে থেকে যে মাঝখানে একটুখানি চিড়ে রেখেছিলাম কাঁচামরিচগুলো, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দিব। এখন চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে দিব, ফ্লেম বলতে কি টেম্পারেচারটা একটু কমিয়ে দিব আর কি। তো একটু পর আর কি চেক করব, আর হালকা পাতলা নাড়াচাড়া করে দিব, যাতে হচ্ছে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এটা মানে রান্নার স্কিল
যারা রান্না করি আমরা সবাই খুব ভালোভাবেই জানি। তবুও যারা আমরা নতুন রাঁধুনি আছি আমি আশা করছি তাদের কিছু হলেও কাজে লাগবে। তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু মোটামুটি ধরেন যে 80% হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেলে রাখা জিরের গুঁড়া। জিরাকে হালকা একটু তেলে তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওইটাই দিয়ে দিলাম, দিয়ে পরে একটু ঢেকে দিলাম। তো এখন অলমোস্ট তরকারি হয়ে গিয়েছে, কালার দেখেই বুঝতে পারছেন, তেলটাও ভেসে উঠেছে। তো এখন আর কি এই শেষ পর্যায়ে আমি সবসময় ফ্রোজেন করে কিছু টমেটো, কাঁচামরিচ, বিশেষ করে ধনিয়া পাতাটা রাখি। তো বিপদের বন্ধু আর কি, সবসময় তো সম্ভব হয় না বাহিরে যে ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আসার, তো সেটাই এই জন্যই আর কি পদ্ধতি। তো ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ খুব সুন্দরই রয়েছে, ফ্লেভার এবং কালার দুইটাই অটুট রয়েছে। তো এই দিয়ে আমার রান্না আজকের মতো শেষ। এটা ছিল ঠিক সন্ধেবেলায় আমার কেন জানি একটু খিদা লাগে, কেন জানি মনে চাইলো একটু ফ্রেঞ্চ ফ্রাই খাই। তো ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিচ্ছি এবং এর মাধ্যমে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিব। আমার এবং আমার পরিবারকে দোয়ায় রাখবেন আপনাদের। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।